আজকের ভিডিওতে আমরা নততলে ঘর্ষণ বিষয়ক এই একটি কোয়েশ্চেন সলভ করব এবং এই একটি কোয়েশ্চেনের মাধ্যমেই অন্তত স্থির ঘর্ষণ সংক্রান্ত অলমোস্ট সমস্ত কনসেপ্ট আমরা কভার করবার চেষ্টা করব এবং নততলে ঘর্ষণ বল কেমনভাবে কাজ করে, কোন দিকে স্লাইড আপ হয়, কোন দিকে স্লাইড ডাউন হয় এবং সেই হিসাবে ঘর্ষণ বলের অভিমুখ কেমনভাবে চেঞ্জ হতে পারে সেই বিষয়ে এই একটি প্রশ্নের মাধ্যমেই দেখে নেওয়া যাবে। এছাড়া বিরাম কোণ বা রিপোজ কোণ, অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলা হয়, এই সংক্রান্ত আলোচনাও এই একটি প্রবলেমের মাধ্যমে দেখা যাবে। এই ধরনের প্রবলেমকে বলা হয় আমব্রেলা প্রবলেম। প্রশ্নটা পড়ে নেওয়া যাক। দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু স্টার্ট পুশিং আ বডি আপ আ রাফ ইনক্লাইন প্লেন ইজ F1। তাহলে একটা ফোর্স লাগছে যেটা একটা বস্তুকে ওপর দিকে পুশ করবার চেষ্টা করছে। while the minimum force needed to prevent it from sliding down is F2 if the inclined plane makes an angle theta with the horizontal such that tan theta equals to 2 mu, then find the ratio of F1 by F2। এবার এই অঙ্কটা করার আগে আমরা কিছু কনসেপ্ট সম্বন্ধে একবার দেখে নিই। এগুলো কনসেপ্ট সম্বন্ধে রিভিশন বলতে পারো, কারণ এগুলো আমরা ঘর্ষণ চ্যাপ্টারে পড়েছি। তাহলে প্রথম জিনিস কি, যে স্থির ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টিং। ঘর্ষণ দুই রকমের, স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন বা স্থির ঘর্ষণ হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং। স্ট্যাটিক ফ্রিকশন কি করে? স্ট্যাটিক ফ্রিকশন অপোজেস টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন, অর্থাৎ এক্ষেত্রে রিলেটিভ মোশন হয় না কিন্তু টেন্ডেন্সি থাকে। এবং এটা হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং। এবং স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাগনিটিউড সেটা হয় 0 থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত। এই এফএক্স ম্যাক্সের ভ্যালু বের করা যায়, তাকে লেখা যায় এইভাবে μs × n। এবার এটা কীরকম একবার দেখে নেওয়া যাক। যেমন এরকম গ্রাউন্ডের ওপর একটা ব্লক রাখা রয়েছে, ব্লকটার ভর হচ্ছে 1 কেজি, তাহলে তার ওয়েট হবে 10 নিউটন। নর্মাল ফোর্স লাগবে 10 নিউটন যদি ব্লকটা গ্রাউন্ডের সঙ্গে কন্ট্যাক্টে থাকে। এবার এই ব্লকটার ওপরে একটা ফোর্স প্রয়োগ করা হলো এবং μs তার ভ্যালু দেওয়া রয়েছে 0.58 এরকম, ঠিক আছে। আর μk এর ভ্যালু আমরা একটা ধরে নিই কিছু, μk এর ভ্যালু 0.5। জেনারেলি μs μk এর চাইতে সামান্য বড় হয়। এবার যদি আমরা ফোর্সের ভ্যালু প্রথমে 0 রাখতাম, ফোর্স এবং এখানে আমি ফ্রিকশন লিখব, তাহলে প্রথমে আমি ধরা যাক ফোর্সের ভ্যালু যদি 0 রাখি তাহলে ফ্রিকশনের ভ্যালু হবে 0। এবং এই ফ্রিকশন কোন ধরনের ফ্রিকশন? এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এবং এক্ষেত্রে বস্তুটি স্থির অবস্থায় থাকলে স্থির থাকবে, আর যদি কনস্ট্যান্ট ভ্যালুতে চলে তাহলে সেই সমবেগে গতিশীল থাকবে, অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে, কোনো ফোর্স এর উপরে অ্যাপ্লাইড হলো না অনুভূমিক ডিরেকশনে। এবার যদি আমরা ফোর্সের ভ্যালু সামান্য বাড়াই, যেমন আচ্ছা এখানে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু একবার বের করে নেওয়া যাক। তাহলে এফএস ম্যাক্সের ভ্যালু কত হবে এক্ষেত্রে এই অঙ্কটার জন্য? তাহলে সেটা হচ্ছে μs × n। μs হচ্ছে 0.58 × n হচ্ছে 10, ঠিক আছে। n হচ্ছে, এটা হচ্ছে নর্মাল রিয়াকশন, তার মানে 5.8 নিউটন। এবার ফোর্সের ভ্যালু আমি সামান্য বাড়ালাম, ফোর্সের ভ্যালু 2 নিউটন করলাম। সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন সেক্ষেত্রে বস্তুটিকে কোন দিকে সরানোর প্রবণতা? সরানোর প্রবণতা হচ্ছে সামনের দিকে, অর্থাৎ রিলেটিভ মোশনের প্রবণতা বা টেন্ডেন্সি হচ্ছে সামনের দিকে, রাইটওয়ার্ডস। তাহলে ফ্রিকশন ফোর্স লাগবে লেফটওয়ার্ডস, এইভাবে। এবং সেই ফ্রিকশন ফোর্সের ভ্যালু এক্ষেত্রে কিন্তু প্রবণতাকে অপোজ করলো এবং বস্তুটি যেমন সাম্যাবস্থায় আছে সেরকমই থাকলো, অর্থাৎ ফ্রিকশন ফোর্সের ভ্যালু হবে এই প্রদত্ত ফোর্সের সমান, অর্থাৎ 2 নিউটন। 2 নিউটন ভ্যালু ফ্রিকশন ফোর্সের থাকতে পারে, স্ট্যাটিক ফ্রিকশন থাকতে পারে, কারণ আমরা দেখেছি স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু এক্ষেত্রে কতর মধ্যে থাকবে? তার ম্যাগনিটিউড থাকবে 0 থেকে শুরু করে 5.8 নিউটনের মধ্যে। তাহলে যদি আমরা ফোর্সকে আরও বাড়াই, সে 5 নিউটন করা গেল, তাহলে এক্ষেত্রে আবার স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এবং 5 নিউটন হয়ে যাবে এবং বস্তুটি আবার সাম্যাবস্থায় থাকবে, স্থির থাকলে স্থির এবং সমবেগে গতিশীল থাকলে সেই অবস্থায় মেনটেন করবে। এবার যদি ফোর্সের ভ্যালু আমি বাড়িয়ে নিয়ে 5.8 নিউটন করি, সেক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন তার সমস্ত জোর লাগিয়ে দেবে, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু ম্যাক্সিমাম পৌঁছে যাবে 5.8 নিউটন। এবং এই সময় জাস্ট বস্তুটা এবং গ্রাউন্ডটার মধ্যে কন্ট্যাক্ট লুজ করবে মানে বস্তুটা যেন মনে হবে একটুখানি নড়ে উঠলো, এখনও কিন্তু চলতে শুরু করেনি, অর্থাৎ এখনও সাম্যাবস্থা মেনটেন রয়েছে। তাহলে এতক্ষণ পর্যন্ত, এই সময় পর্যন্ত কি হয়েছে? এই সময় পর্যন্ত রিলেটিভ মোশনের টেন্ডেন্সি রয়েছে, কিন্তু বস্তুটি ইকুইলিব্রিয়াম পজিশনেই রয়েছে, ইকুইলিব্রিয়াম থেকে সরেনি, অর্থাৎ বস্তুটির মধ্যে কোনো অ্যাক্সেলারেশন প্রডিউসড হয়। এরপরে যদি 5.8 থেকে সামান্য বাড়িয়ে ফোর্সের ভ্যালু আমি 5.9 নিউটন করে দিই, তাহলে কিন্তু ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন তার সমস্ত জোর লাগিয়েও এই ফোর্সকে ধরে রাখতে পারবে না, অর্থাৎ তখন বস্তুটার মধ্যে একটা মোশন, রিলেটিভ মোশন শুরু হয়ে যাবে। তাহলে এরপর থেকে শুরু করে নিই, রিলেটিভ মোশন শুরু হয়ে যাবে এবং রিলেটিভ মোশনকে বাধা দেবে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনটা চেঞ্জ হয়ে যাবে কাইনেটিক ফ্রিকশনে
এবং কাইনেটিক ফ্রিকশনের যদি আমি ভ্যালু লিখতে চাই, কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু হবে মিউ কে ইন্টু এন, তার ভ্যালু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কনস্ট্যান্ট প্রকৃতির হয় এবং তার ভ্যালু হয় মিউ কে ইন্টু এন। এক্ষেত্রে কোনো সেলফ অ্যাডজাস্টিং চেঞ্জ করবার বিষয় নেই। তাহলে তার ভ্যালু কত হবে? আমি মিউ কের ভ্যালু লিখেছিলাম 0.5 ইন্টু 10 নিউটন, সো 5 নিউটন। তাহলে এক্ষেত্রে এফ কে হয়ে যাবে এবং তার ভ্যালু দাঁড়াবে 5 নিউটন। অর্থাৎ বুঝতেই পারছো বস্তুটির মধ্যে কী কী লাগছে ফোর্স। আনুভূমিকভাবে একদিকে লাগছে 5.9 নিউটন আর তাকে অপোজ করছে 5 নিউটন। তাহলে টোটাল ফোর্স লাগছে রাইটওয়ার্ডস 0.9 নিউটন এবং অ্যাক্সেলারেশন সেক্ষেত্রে হয়ে যাবে কত? 0.9 ডিভাইডেড বাই 1, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দ্যাট ইজ 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এই অ্যাক্সেলারেশন নিয়ে যত এরপরে ফোর্স বাড়াতে থাকবো, এই অ্যাক্সেলারেশনও ক্রমশ বাড়তে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং প্রকৃতির হয়, তার ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত সে ফোর্সকে অপোজ করে এবং ফোর্সকে অপোজ করার মানে কি, রিলেটিভ মোশনে ফোর্স দ্বারা যে রিলেটিভ মোশনের টেন্ডেন্সি তাকে অপোজ করে এবং বস্তুটিকে ইকুইলিব্রিয়াম পজিশনে রাখতে চায়। এবার যদি সমস্ত তার জোর লাগিয়েও অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছেও যখন ফোর্সকে অপোজ করতে না পারে, তখন স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশনে পরিণত হয়ে যায় এবং কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট প্রকৃতির হয়। যত ফোর্স এরপর বাড়তে থাকে তত বেশি অ্যাক্সেলারেশন থাকে এবং এই সময় রিলেটিভ মোশন শুরু হয়ে যায়। তাহলে যদি আমরা এই ব্যাপারটাকে একটা গ্রাফের মাধ্যমে দেখে নিই, তাহলে এরকম একটা গ্রাফ পাবো যে ফোর্স এই বরাবর লাগবে এবং ফোর্স এই বরাবর ধরলাম আর ফ্রিকশন এই বরাবর। তাহলে ফোর্সের ভ্যালু 0 হলে ফ্রিকশন হচ্ছে 0 হয় এবং ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু একটা ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছায়, এটা হচ্ছে এফএস ম্যাক্স। এরপরে এই পর্যন্ত কি হয়? এই পর্যন্ত রিলেটিভ মোশনের টেন্ডেন্সি থাকে, রিলেটিভ মোশনের টেন্ডেন্সিকে অপোজ করে স্ট্যাটিক ফ্রিকশন এফএস এবং এক্ষেত্রে কিন্তু অ্যাক্সেলারেশন 0 হয়, অর্থাৎ সাম্যাবস্থায় বজায় থাকে। ফোর্স যেমন যেমন চেঞ্জ হচ্ছে সেই হিসেবে ফ্রিকশন ফোর্সও চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে এখানে না লিখে কাজ করি, ফোর্স এবং এই দুয়ের এই এফএস এবং এফ এই অঞ্চলে সমান সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হয় 45 ডিগ্রি। এবং এরপরে যখন এফএস ম্যাক্সে পৌঁছে গেল, তারপরে ফ্রিকশনের ভ্যালু সামান্য কমে যায়। তাহলে ফ্রিকশনের ভ্যালু তখন সামান্য কমে যায়, এরকম হয় এরকম, এবং তার ভ্যালু দাঁড়ায় তখন এফ কে। এবং এফ কে এর ভ্যালু কীরকম? এফ কে এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট হয়, এরকম কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনে রিলেটিভ মোশন শুরু হয়ে যায় এবং অ্যাক্সেলারেশনটা অশূন্য থাকে। অ্যাক্সেলারেশনের ভ্যালু যত ফোর্স বাড়াবো তত বাড়তে থাকে। তাহলে এটা হচ্ছে রাফলি আমার ফ্রিকশন এবং ফোর্সের গ্রাফ। এবার অনেক সময় বেশি মানে এর অনেক রকম কোয়েশ্চেন, যেমন এই প্রশ্নটি যেটা আমরা আলোচনা করছিলাম তাতে একটা জিনিস দেখে নাও যে এখানে কিন্তু ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দিয়েছে, কোনো মিউএস অথবা মিউকে আলাদা করে মেনশন করেনি। তাহলে এক্ষেত্রে তো আমরা এই যে আলোচনা করলাম সেখানে দেখলাম যে ফ্রিকশনের দুটো কোএফিসিয়েন্ট স্ট্যাটিক এবং কাইনেটিকের জন্য আলাদা আলাদা রয়েছে, সামান্য তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে। কিন্তু অনেক সময় দেবে যে মিউএস এবং মিউকে একে অন্যের সঙ্গে সমান এবং তার একটা সাধারণ মিউ ভ্যালু দেওয়া থাকবে। তাহলে ফ্রিকশন ফোর্সের স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে মিউ ইন্টু এন এবং কাইনেটিক ফ্রিকশনেরও কিন্তু ভ্যালু হবে মিউ ইন্টু এন। অর্থাৎ সেক্ষেত্রে এই গ্রাফটা কীরকম দাঁড়াবে? গ্রাফটা দাঁড়াবে এইরকম, ফ্রিকশন এটা ফোর্স, তাহলে গ্রাফটা দাঁড়াবে এইরকম। অর্থাৎ এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিন্তু থাকবে না। সেক্ষেত্রে এই একই ভ্যালু, এটাই হচ্ছে ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু কাইনেটিক ফ্রিকশন। অর্থাৎ বলতে পারো যে এই পার্টিকুলার ভ্যালুতে পৌঁছালে, এই পার্টিকুলার ভ্যালুতে যখন ফোর্সটা পৌঁছে যাবে, এফ নট নাম দিলাম তার, এই ফোর্সের জন্য বস্তুটার ভাবতে পারো যে একটু নড়ে উঠেছে, অর্থাৎ বস্তুটার এক্স্যাক্টলি ইকুইলিব্রিয়ামে নেই। কিন্তু এরপরে যদি আমি ফোর্স বাড়িয়ে দিই তাহলে ফ্রিকশন ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে না আর, কিন্তু বস্তুটির মধ্যে রিলেটিভ মোশন শুরু হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নেওয়া যাক নততল। এটা 1 নম্বর কনসেপ্ট গেল। 2 নম্বর কনসেপ্ট আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে নততলে ফ্রিকশন কেমনভাবে কাজ করে। যদি এরকম নততল, তার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে থিটা, সেখানে একটি বস্তুকে এম ভরযুক্ত বস্তুকে বসিয়ে দেওয়া হয়, তাহলে আমরা জানি যে এম এর ওপরে কী কী ফোর্স লাগবে ফ্রিকশন ছাড়া, সেটা একবার লিখে নেওয়া যাক। তাহলে একটা হচ্ছে নর্মাল রিয়াকশন লাগছে, নিচের দিকে এমজি লাগছিল, এমজি এর দুটো কম্পোনেন্ট, এটা তোমরা জানো, এই বরাবর বসে অর্থাৎ নততলের সঙ্গে প্যারালাল বরাবর বসে এমজি সাইন থিটা এবং তার পারপেন্ডিকুলারলি, নততলের পারপেন্ডিকুলারলি বসে এমজি কস থিটা।
নততলের সঙ্গে বস্তুটি কন্ট্যাক্টে থাকলে অর্থাৎ নততলের সঙ্গে উল্লম্ব সাম্যাবস্থা বজায় থাকলে আমরা লিখতে পারি n ইকুয়ালস টু mg cos থিটা হয়। এবার যদি ফ্রিকশন না থাকতো, স্মুথ থাকতো এই ইনক্লাইন প্লেনটা, তাহলে এই বস্তুটি নিচের দিকে স্লাইড করে যেত। কিন্তু এখানে ফ্রিকশন প্রেজেন্ট থাকে, ফ্রিকশন এই রিলেটিভ মোশন বা রিলেটিভ মোশনের টেন্ডেন্সিকে অপোজ করে, তো সুতরাং ইন জেনারেল ফ্রিকশনটা কোন বরাবর প্রযুক্ত হয় এক্ষেত্রে প্রযুক্ত হয় ওপর দিকে। এবার এই ফ্রিকশনটা স্ট্যাটিক ফ্রিকশন হতে পারে অথবা কাইনেটিক ফ্রিকশন হতে পারে, ডিপেন্ড কার উপরে করবে। দেখো স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, হ্যাঁ, তো স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু যদি একে অপোজ করতো তাহলে বস্তুটি স্থির থাকতো, আদারওয়াইজ কাইনেটিক জন্য চলে যেত, অর্থাৎ রিলেটিভ মোশন শুরু হয়ে যেত এবং কাইনেটিক ফ্রিকশন এই রিলেটিভ মোশনকে অপোজ করতো, তাহলে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা তো একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, তো সেটা এমজি সাইন থিটার সঙ্গে ইকুয়াল হতে হবে যদি এই বস্তুটিকে স্থির অবস্থায় রাখতে হয়। কিন্তু তাহলে বুঝতে পারছো যে এম এবং এই থিটা এই দুয়ের ওপরে ডিপেন্ড করবে যে এই বস্তুটি স্থির থাকবে না পিছলে যাবে। অর্থাৎ আমি যদি আরেকটু ভালো করে বলি যে এখানে স্ট্যাটিক ফ্রিকশন লাগবে, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু জন্য বস্তুটি এই অ্যাঙ্গেলেও, অর্থাৎ বস্তুটি যথেষ্ট ভারী রয়েছে, অ্যাঙ্গেলটা যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু বস্তুটিতেও স্লাইড করছে না। আমরা ধরে নিলাম যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু 0 থেকে বাড়তে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছেছে এবং ম্যাক্সিমাম ভ্যালুতে এই বস্তুটি সাম্যাবস্থায় রয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে এফএস ম্যাক্স অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন তার সমস্ত জোর লাগিয়ে নিয়ে এই এমজি সাইন থিটার মাধ্যমে যে স্লাইডিং ডাউনের টেন্ডেন্সি তার মোকাবিলা করেছে। এবার এফএস ম্যাক্সের ভ্যালু হচ্ছে মিউ এস বা মিউ এস হিসাবে লিখলাম, মিউ এস ইন্টু এন, এর ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি এখান থেকে, mg cos থিটা ইকুয়ালস টু mg সাইন থিটা। তাহলে এখানে আমি সরল করলে পাচ্ছি ট্যান থিটা ইকুয়ালস টু মিউ এস। অর্থাৎ স্থির ঘর্ষণ, এই জিনিসটার মানে ভাবো, স্থির ঘর্ষণ যদি এই বস্তুটিকে সাম্যাবস্থায় রাখতে হয় তাহলে জেনারেলি আমাদের মনে হতে পারে এম এবং সাইন থিটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু নয়, এম এর ওপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না, কেবলমাত্র থিটার অ্যাঙ্গেলের ওপরে ডিপেন্ড করে, অর্থাৎ এই নততলটা কত অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড রয়েছে তার ওপরে ডিপেন্ড করে যে এই বস্তুটি স্থির সাম্যাবস্থায় থাকবে কিনা। সাম্যাবস্থায় স্থির হতে পারে অথবা সমবেগে গতিশীল অবস্থাতেও থাকতে পারে, এবং এই সংক্রান্ত যে একটা অ্যাঙ্গেল পাওয়া যায়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কি, এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু থিটা ম্যাক্স ফর নো স্লাইডিং ডাউন, নো স্লাইডিং ডাউন, এরকম লিখি, স্লাইডিং ডাউন বা স্লিপিং, অর্থাৎ পিছলে না পড়ার যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, ম্যাক্সিমাম নতিকোণ, তাকে একটা তার নাম রয়েছে, তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ, বা বাংলায় বলা হয় বিরাম কোণ বা স্থিতি কোণ। অর্থাৎ এই কোণে বস্তুটি স্থিতি বা বিরামের অবস্থায় থাকে এবং স্থির ঘর্ষণ এই বিরামের জন্য দায়ী, অর্থাৎ স্থির ঘর্ষণ রিলেটিভ মোশনের টেন্ডেন্সি ডিউ টু এমজি সাইন থিটা তাকে অপোজ করে, অর্থাৎ এমজি সাইন থিটাকে অপোজ করে, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, অর্থাৎ ফ্রিকশনেরও স্ট্যাটিক ফ্রিকশনেরও ম্যাক্সিমাম ভ্যালু এই রিলেটিভ মোশনকে অপোজে প্রযুক্ত হয়। এবার যদি এই ট্যান থিটার ভ্যালু অন্য কিছু হতো, অর্থাৎ ট্যান থিটার ভ্যালু যদি লেস দ্যান মিউ এস হয়, তাহলে কীরকম হবে? তাহলে এটাকে যদি আমি সরল করি, ট্যান থিটা ইকুয়ালস টু লেস দ্যান মিউ এস, আমি আবার ট্যান থিটাকে সাইন কসে ভাঙলাম এবং উভয় পক্ষে আমি যদি এমজি দিয়ে গুণ করি, তাহলে আমরা এরকম পাচ্ছি যে এমজি সাইন থিটা ইজ লেস দ্যান মিউ এস এমজি কস থিটা। এটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে কি, এমজি সাইন থিটা যেটা এই বস্তুটিকে নিচের দিকে টানার চেষ্টা করছে, সেটা ফ্রিকশন ফোর্সের, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর চাইতে কম। তাহলে এক্ষেত্রে ফ্রিকশন কত লাগবে? এক্ষেত্রে ফ্রিকশন কিন্তু এফএস ম্যাক্স পর্যন্ত যেতে হবে না, ফ্রিকশনকে জাস্ট এমজি সাইন থিটার ইকুয়াল হয়ে গেলেই বস্তুটির রিলেটিভ মোশনকে অপোজ করে নেবে এবং বস্তুটি সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ তার অ্যাক্সেলারেশন হবে 0। এক্ষেত্রে নো রিলেটিভ মোশন বা রিলেটিভ মোশনের টেন্ডেন্সি কেবলমাত্র পড়ে থাকবে। বোঝা গেল? এবার এটা গেল 1 নম্বর কেস, যদি ট্যান থিটা ইজ লেস দ্যান মিউ এস হয়। ট্যান থিটা ইকুয়াল টু মিউ এস এর জন্য জাস্ট এফএস ইকুয়াল টু এফএস ম্যাক্স হয়ে যায় এবং সেটা অপোজ করে এমজি সাইন থিটাকে, এবং এক্ষেত্রেও নো রিলেটিভ মোশন এবং অ্যাক্সেলারেশন হচ্ছে 0 হয়। তাহলে এটা 2 নম্বর কেস গেল। এবার যদি ট্যান থিটা গ্রেটার দ্যান মিউ এস হয়ে যায়, 3 নম্বর কেস, ট্যান থিটা ইজ গ্রেটার দ্যান মিউ এস। প্রথমে আমি ট্যান থিটাকে সাইন এবং কসে ভাঙলাম, কসকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে সাইন থিটা এরকম করে আমি লিখছি, একবার ভেঙে লিখে দিচ্ছি মিউ এস কস থিটা। এবার উভয় পক্ষে আমি এমজি দিয়ে গুণ করলাম, তাহলে আমি কি পাচ্ছি, এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা কি, যে ফোর্সটা বস্তুটিকে ব্লকটিকে নিচের দিকে টানছিল, ইজ গ্রেটার দ্যান মিউ এস ইন্টু এমজি কস থিটা। অর্থাৎ একবার ছবিটা এঁকে দিই, এখানে ব্লক রয়েছে, থিটা অ্যাঙ্গেল, এমজি সাইন থিটা এই বরাবর লাগছে,
দিস ইজ গ্রেটার দ্যান এই বরাবর যে ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালুটা লাগছিল, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। মিউ এস এমজি কস থিটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন তার সম্পূর্ণ জোর লাগিয়ে দিয়েও এমজি সাইন থিটাকে অপোজ করতে পারলো না, অর্থাৎ এই সময় রিলেটিভ মোশন শুরু হয়ে যাবে। রিলেটিভ মোশনের অর্থ কি? রিলেটিভ মোশন মানে হচ্ছে এমজি সাইন থিটা নিচের দিকে স্লাইড করবার চেষ্টা করবে, তাহলে স্লাইডস ডাউনওয়ার্ডস, এবং এক্ষেত্রে ফ্রিকশনটা কোন রকম ফ্রিকশনে চেঞ্জ হয়ে যাবে? ফ্রিকশনটা চেঞ্জ হয়ে যাবে এফ কে অর্থাৎ কাইনেটিক ফ্রিকশনে, এবং তার ভ্যালু দাঁড়াবে মিউ কে এমজি কস থিটা। অর্থাৎ বস্তুটির ওপর কী কী ফোর্স কাজ করছে? একদিক বরাবর কাজ করছে এই বরাবর এমজি সাইন থিটা, বিপরীত দিকে কাজ করবে মিউ কে এমজি কস থিটা। এই দুটো ফোর্স একে অন্যের চাইতে ডিফারেন্ট ম্যাগনিটিউডের হওয়ার জন্য, এইটা কম এবং এমজি সাইন থিটা বেশি হওয়ার জন্য বস্তুটি নিচের দিকে স্লাইড করবে এবং একটা এ অ্যাক্সেলারেশনে, এবং এই অ্যাক্সেলারেশনটাকে বের করে নেওয়া যায়, দ্যাট উইল বি জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা। ঠিক আছে, এই দুটো ফোর্সকে বিয়োগ করলাম এবং এম দিয়ে আমি ভাগ করে দিলাম, এবং এটা হচ্ছে নিচের দিকে, অর্থাৎ নততল বরাবর নিচের দিকে। বোঝা গেল? তাহলে ট্যান থিটার ভ্যালু যদি আমার মিউ এস এর চাইতে বেশি হয়ে যায় সেক্ষেত্রে এরকম হবে। এবার যদি কোনো ক্ষেত্রে বলে দেওয়া যায় মিউ এস ইকুয়ালস টু মিউ কে, যেমন বেশিরভাগ সময় অনেক কোয়েশ্চেন, যেমন আমাদের যে প্রদত্ত প্রশ্নটি রয়েছে সেরকমই বলা আছে, তাহলে জাস্ট এই ইকুয়েশনগুলো এরকম হয়ে যাবে। ট্যান থিটা যদি লেস দ্যান অর ইকুয়ালস টু মিউ হয় তাহলে কোনো রিলেটিভ মোশন হবে না। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন এক্ষেত্রে হবে 0, এবং ট্যান থিটা যদি গ্রেটার দ্যান মিউ হয়ে যায় সেক্ষেত্রে একটা অ্যাক্সেলারেশন তৈরি হয়ে যাবে, এবং এক্ষেত্রে ফ্রিকশন ফোর্স কি লাগবে? কাইনেটিক ফ্রিকশন। ঠিক, এবারে আমরা নততলে ঘর্ষণের বিষয়টা এই একটি প্রবলেমের মাধ্যমে দেখে নেব। বলেছে যে একটি ব্লক, তার মাস এম, সেটা একটা নততলের মধ্যে এভাবে রাখা রয়েছে। নততলের ফ্রিকশনের কোএফিসিয়েন্ট শুধুমাত্র মিউ লেখা আছে, মিউ এস এবং মিউ কে, তার উভয় হচ্ছে সমান, প্রায় সমান, এবং তার ভ্যালু একটা কমন ভ্যালু মিউ হিসাবে দেওয়া আছে। বলেছে যে ফাইন্ড দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ফোর্স রিকোয়ার্ড টু প্রিভেন্ট দ্য ব্লক ফ্রম স্লাইডিং। এই ব্লকটা যদি ফ্রিকশন না থাকতো তাহলে নিচের দিকে স্লাইড করে যেত, তাকে স্লাইডিং থেকে বাঁচানোর জন্য, এবার আরও দেখবো যে আরও কেমনভাবে স্লাইড করা যেতে পারতো, তাকে বাঁচানোর জন্য মিনিমাম এবং ম্যাক্সিমাম ফোর্স দিতে হবে। আরও কি বলেছে? ট্যান থিটা ইজ গ্রেটার দ্যান মিউ, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু বিরাম কোণের চাইতে বেশি, অর্থাৎ এক্ষেত্রেও বলা যায় যদি ফ্রিকশন থাকেও তাহলেও স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুও এই এমজি সাইন থিটাকে প্রতিহত করতে ব্যর্থ হবে এবং বস্তুটি, এই ব্লকটি নিচের দিকে স্লাইড করে যাবে। তাহলে কত পরিমাণ ফোর্স দিতে হবে তার মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু আমরা বের করবো, অর্থাৎ একটা ফোর্সের কমপ্লিট রেঞ্জ বের করবো, সেটা দিলে এই ব্লকটাকে স্লাইডিং থেকে বাঁচানো সম্ভব হবে। তাহলে ধরে নেওয়া যাক সেই ফোর্সটার পরিমাণ এফ। এবার আবার আমি ফোর্স এবং ফ্রিকশন ফোর্সের একটা ভ্যালু বসাবো, একটা কম্প্যারিজন করে দেবো কীরকম করে এই ফোর্সটাকে বাড়ানো কমানো যায়, যার মাধ্যমে এই ব্লকটিকে স্লাইডিং থেকে বাঁচানো সম্ভব হবে। ধরে নেওয়া যাক, আমরা কিছু এখানে কনসিডার করে নিচ্ছি, ধরে নেওয়া যাক ফ্রিকশন ফোর্স, এটা প্রথমে কীরকম ফ্রিকশন ছিল? প্রথমে যদি স্লাইড করতো সেক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন, এবং এখানে যেহেতু মিউ এর একটা কমন ভ্যালু দিয়েছে, এই কাইনেটিক ফ্রিকশনটাই কিন্তু এফ এস ম্যাক্সের সমান। ঠিক আছে, এবং উভয়ের মান এফ কে ইকুয়ালস টু এফ এস ম্যাক্স, উভয়ের মানই হচ্ছে মিউ ইন্টু এন, এবং এন এর ভ্যালু যেহেতু ব্লকটা এই নততলের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে সুতরাং আমরা লিখতে পারি এন ইকুয়ালস টু এম জি কস থিটা, এবং সেখান থেকে এফ কে অথবা এফ এস ম্যাক্সের ভ্যালু হচ্ছে মিউ এম জি কস থিটা। এবার দেখা যাক, আমরা কিছু ভ্যালু প্রথমে ধরে নিচ্ছি, এগুলো জাস্ট আমি কম্প্যারিজন ভালো করে করবার জন্য ধরে নিচ্ছি। যেমন এমজি সাইন থিটার ভ্যালু আমি ধরে নিলাম 10 নিউটন, আর এফ কে বা এফ এস ম্যাক্সের ভ্যালু আমি ধরে নিলাম সেটা হচ্ছে 8 নিউটন। ঠিক আছে, তাহলে এবার আমরা ফোর্স এবং ফ্রিকশন ফোর্স এই নিয়ে আলোচনা করব। তাহলে যদি ফোর্সের ভ্যালু 0 হয় তাহলে 8 নিউটন ওপর দিকে লাগছে, এই বরাবর লাগছে 8 নিউটন, নিচের দিকে পড়ছিল 10 নিউটন, তাহলে ব্লকটা অবশ্যই বুঝতে পারছো নিচের দিকে 2 নিউটন ফোর্স লাগবে এবং ব্লকটা নিচের দিকে স্লাইড করবে। সুতরাং এক্ষেত্রে ফ্রিকশন ফোর্স হচ্ছে কাইনেটিক ফ্রিকশন এবং তার ভ্যালু হচ্ছে 8 নিউটন। এবার ফোর্স বাড়িয়ে যে ফোর্সের ভ্যালু 1 নিউটন হলো, তাহলে ওপর দিকে পড়ছে 1 নিউটন, ওপর দিকে আরও 8 নিউটন, আর নিচের দিকে 10 নিউটন। এক্ষেত্রেও ব্লকটাকে ধরে রাখা সম্ভব হবে না, নিচের দিকে স্লাইড করবে, অর্থাৎ এক্ষেত্রেও ফ্রিকশন হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, দ্যাট ইজ 8 নিউটন। কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে। এই সময় ব্লকটা কীরকম করছে? রিলেটিভ মোশন হচ্ছে, এবং রিলেটিভ মোশন হচ্ছে ডাউনওয়ার্ডস। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে একটা অ্যাক্সেলারেশন রয়েছে যেটা অশূন্য। এবার যদি আমি ফোর্সটাকে বাড়িয়ে 2 নিউটন ওপর দিকে করে দিই, তাহলে ওপর দিকে পড়ছে 2 নিউটন, ওপর দিকে 2 নিউটন, এখানে কোথাও লেখা যাক, ওপর দিকে পড়ছে 2 নিউটন, ওপর দিকে আরও পড়ছে 8 নিউটন, এবং নিচের দিকে পড়ছিল 10 নিউটন। এক্ষেত্রে কিন্তু এবার ফ্রিকশন ফোর্সটা
কীরকম এক্ষেত্রে তাহলে বুঝতে পারছি ব্লকটা কী হবে, সাম্যাবস্থায় চলে যাবে, অর্থাৎ রিলেটিভ মোশন এখানে বন্ধ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা এবং রিলেটিভ মোশন বন্ধ হওয়া মানে হচ্ছে এই ব্লকটা এই দন্ততলের উপরে স্থির অবস্থায় চলে আসবে। স্থির অবস্থায় চলে আসার অর্থ হচ্ছে এখানে ফ্রিকশনটা চেঞ্জ হয়ে যাবে স্ট্যাটিক ফ্রিকশনে এবং স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুতে। ঠিক আছে, এক্ষেত্রে 8 নিউটনই থাকবে ফ্রিকশন ফোর্স, কিন্তু সেটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুতে চলে আসবে। ঠিক আচ্ছা, এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে ব্লকটাকে এক্ষেত্রে এই 2 নিউটন হচ্ছে একটা মিনিমাম ফোর্স আমি দিলাম, যার মাধ্যমে রিলেটিভ মোশন কিন্তু বন্ধ হয়ে গেল। রিলেটিভ মোশনের টেন্ডেন্সি থাকলো শুধুমাত্র, এবং রিলেটিভ মোশনের টেন্ডেন্সি কোন দিকে থাকলো, রিলেটিভ মোশনের টেন্ডেন্সি থাকলো নিচের দিকে। নিচের দিকে এই ফোর্সটাকে সরিয়ে নিলে নিচের দিকে স্লাইড করে যাবে, সুতরাং রিলেটিভ মোশনের টেন্ডেন্সি হচ্ছে এক্ষেত্রে নিচের দিকে, এবং সে কারণে ফ্রিকশন ফোর্সটা কোন দিকে লাগছে, স্ট্যাটিক ফ্রিকশনটা লাগছে ওপর দিকে। এবার আমরা এই ফোর্সটাকে আরও বাড়াতে থাকি, ধরা যাক 2 নিউটন থেকে বাড়িয়ে আমি এটাকে সে 5 নিউটনে নিয়ে যাই, অর্থাৎ ওপর দিকে 5 নিউটন। কিন্তু এই সময় ভালো করে দেখো ফ্রিকশনটা কীরকম হয়ে গিয়েছে, ফ্রিকশনটা হয়ে গিয়েছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু স্থির ভ্যালু তার থাকে না, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা 0 থেকে তার ম্যাগনিটিউডটা 0 থেকে এফএস ম্যাক্সের মধ্যে থাকে। অর্থাৎ যখন আমরা উপরে 5 নিউটন দেবো তাহলে নিচের দিকে ফোর্স লাগছে 10 নিউটন, ওপর দিকে 5 নিউটন, তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 5 নিউটন। এই 5 নিউটন ডিফারেন্সটা কে মেকআপ করবে, সেটাই কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন মেকআপ করবে। অর্থাৎ সেক্ষেত্রে এই ফ্রিকশনটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না, তখন স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা কমে যাবে এবং সেটা দাঁড়িয়ে যাবে এফএস ইকুয়ালস টু 5 নিউটনের সমান। অর্থাৎ এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন তার ভ্যালু থাকবে 5 নিউটন, 0 পর্যন্ত থাকতে পারে, তারপরে কী হবে সেগুলো আমরা দেখব। তাহলে একইভাবে 6, 7, 8 ধরা যাক 8 নিউটন করা গেল, সেক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন কত হবে, সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন 8 নিউটন হয়ে যাবে না। দেখো ওপর দিকে আমি করলাম 8, তাহলে 10 নিউটন নিচে, 8 নিউটন ওপর দিকে, স্থির থাকার জন্য গ্যাপ কত, 2 নিউটন। 2 নিউটন গ্যাপকে ফিল আপ করবে, এটা এই স্ট্যাটিক ফ্রিকশন দেবে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু ক্রমশ কমছে। এবার আরও এটাকে এখানে কি হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে রিলেটিভ মোশনের টেন্ডেন্সি হয়ে রয়েছে এবং টেন্ডেন্সি হচ্ছে নিচের দিকে, সুতরাং স্ট্যাটিক ফ্রিকশন ওপর দিকে। তাহলে আরও দেখে নেওয়া যাক। এবার আমরা ধরে নিলাম যে ফ্রিকশন এই ফোর্সটাকে, অ্যাপ্লাইড ফোর্সটাকে বাড়িয়ে নিয়ে 10 নিউটন করে দিলাম, অর্থাৎ এই 10 নিউটন এমজি সাইন থিটার ভ্যালু তার সমান। তাহলে ফোর্স পড়ছে 10 নিউটন। এবার কিন্তু ভালো করে দেখো স্ট্যাটিক ফ্রিকশনটা পড়বে, কিন্তু তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হয়ে যাবে 0, কারণ কেবলমাত্র এই ফোর্সটাই এই এমজি সাইন থিটাকে ব্যালেন্স করতে পারে। ঠিক আছে, তাহলে একটা এরকমও কেস সম্ভব যেখানে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু 0 হয়ে যায়, এবং এক্ষেত্রেও রিলেটিভ মোশনের টেন্ডেন্সি হচ্ছে এখনও কিন্তু নিচের দিকে। এবার যদি আমি ফোর্সটাকে বাড়াতে শুরু করি, আরও বাড়াতে শুরু করি, তখন ইন্টারেস্টিং জিনিস দেখা যাবে। এই স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু চলে এলো 0-তে। ঠিক আছে, এফএস ম্যাক্স থেকে শুরু হয়েছিল, তারপরে 0-তে চলে এলো। তারপরে কি হয় সেই ব্যাপারটা একটুখানি দেখা যাক। এবার ফোর্সটাকে আমি বাড়িয়ে নিয়ে করে দিলাম 12 নিউটন। তাহলে ওপর দিকে 12 নিউটন পড়ছে টোটাল, নিচের দিকে পড়ছে 10 নিউটন, তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 2 নিউটন। কিন্তু এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশনটা কীরকম কাজ করবে ভালো করে দেখো। 12 নিউটনের জন্য যদি এই প্লেনটা যদি স্মুথ থাকতো, অর্থাৎ ফ্রিকশন না থাকতো, তাহলে ব্লকটা এক্ষেত্রে রিলেটিভ মোশন কোন দিকে সম্পন্ন করতো, ওপর দিকে সম্পন্ন করতো। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন এক্ষেত্রে কোন দিকে লাগতে শুরু করবে, খুব ভালো করে দেখো, স্ট্যাটিক ফ্রিকশনের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর ওপর দিকে লাগবে না, এবার নিচের দিক বরাবর শুরু হবে। তাহলে এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন মনে করা যেতে পারে, স্ট্যাটিক ফ্রিকশনটা 0-র কম কি হতে পারে, 0-র কম নেগেটিভ। এবার যে কোনো ভেক্টর ফোর্স বা যে কোনো ভেক্টর নেগেটিভ হয়ে যাওয়ার মানে কি, নেগেটিভ মানে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়া। প্রথমে স্ট্যাটিক ফ্রিকশন ওপরে লাগছিল, ক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন ওপরে লাগছিল, এবার স্ট্যাটিক ফ্রিকশন নিচে লাগা শুরু করবে। তাহলে ফোর্সকে আমি বাড়িয়ে করলাম 12 নিউটন, এবং স্ট্যাটিক ফ্রিকশন এক্ষেত্রে নিচের দিকে শুরু হবে। অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কত হবে এক্ষেত্রে এদের মধ্যে গ্যাপ হচ্ছে 2 নিউটন, তো স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু দাঁড়াবে 2 নিউটন, কিন্তু সেটা নিচের দিকে 2 নিউটন। এবং এক্ষেত্রে রিলেটিভ আমি আগে লিখে দিই, স্ট্যাটিক ফ্রিকশনটা কোন দিকে রাখছে, নিচের দিকে রাখছে। এবার স্ট্যাটিক ফ্রিকশন নিচের দিকে রাখছে, তার মানে কি তোমরা বলতে পারো, এখানে ভিজাভি কি বলতে পারো, রিলেটিভ মোশনের ক্ষেত্রে টেন্ডেন্সি কি, ওপর দিকে। অর্থাৎ এই ফোর্সটাকে এতখানি বাড়িয়ে দেওয়া হয়েছে যে এই ব্লকটা এবার কেবলমাত্র ব্লকটাকে স্লিপিং থেকে এই ফোর্সটা বাঁচাচ্ছে না, যেন ওপর দিকে ধাক্কা মারছে। এই ব্যাপারটা একটুখানি মাথায় রেখো। তাহলে এক্ষেত্রে রিলেটিভ মোশনের টেন্ডেন্সি হচ্ছে, এক্ষেত্রে টেন্ডেন্সি আমি কেন বলছি, কারণ এক্ষেত্রে ব্লকটা মুভ করছে না। তো এবার আমি ফোর্সটাকে কত পরিমাণ বাড়াতে পারি, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমি ধরে নিয়েছিলাম, সেটার ভ্যালু এফএস ম্যাক্সের ভ্যালু আমি ধরে নিয়েছিলাম 8 নিউটন অবধি যেতে পারে। ঠিক আছে, এখানে লিখেছি এই যে 8 নিউটন, এই 8 নিউটন কাইনেটিক ফ্রিকশন এবং স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 8 নিউটন পর্যন্ত যেতে পারে। তাহলে আমরা ফোর্সটাকে ধরা যাক এরপরে 12 করলাম, তারপরে 15 নিউটন করলাম। তাহলে 12, 15 আর 10 তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 নিউটন। এটাও হলো আমার স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু, এটাও অ্যাকসেপ্টেবল ভ্যালু। এবার আমি বাড়াতে ধরা যাক 80 নিউটন করে ফেললাম ফোর্সটাকে।
তাহলে ফোর্স আমি করে ফেললাম 18 নিউটন। স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে 18 আর 8-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10, তাহলে নিচের দিকে আরেকটা, এই ওপর দিকে ফোর্সটা 18, তাহলে নিচের দিকে এক্সট্রা আমাকে 8 নিউটন ফোর্স দিতে হবে, সেটা আমাকে দেবে স্ট্যাটিক ফ্রিকশন। এবং 8 নিউটন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন তার সম্পূর্ণ দম লাগিয়ে দিল এই ব্লকটাকে ওপর দিকে স্লাইড করে যাওয়া বা ওপর থেকে পুশ করে যাওয়া থেকে বাঁচানোর জন্য। তাহলে এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশনের এগেইন একটা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছে, কিন্তু সেটা অপোজিট ডিরেকশন, এক্ষেত্রে সবগুলো এগুলো নিচের দিকে পড়ছে। তাহলে এটা হচ্ছে 8 নিউটন, কিন্তু 8 নিউটন পড়ছে কি নিচের দিকে। এরপরেও যদি আমি ফোর্সটাকে বাড়াই, ধরা যাক 20 নিউটন করে দিলাম, তখন যদি আমি ফোর্সটাকে কেটে 20 নিউটন করে দিই, তখন কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন তার সম্পূর্ণ জোর লাগিয়েও এই ব্লকটাকে ওপর দিকে মুভ করা থেকে বাঁচাতে পারবে না। 20 নিউটন ওপরে, নিচের দিকে 10 নিউটন, 8 নিউটন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্সিমাম হলো, অর্থাৎ নিচের দিকে 18, তাহলে 20 মাইনাস 18 2 নিউটনের জন্য ব্লকটা ওপর দিকে মুভ করবে, এবং এক্ষেত্রে ওপর দিকে মুভ করা মানে লেটিভ মোশন শুরু হয়ে যাবে, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন তখন দাঁড়াবে কাইনেটিক ফ্রিকশন হিসাবে। স্ট্যাটিক ফ্রিকশন তো আর থাকছে না, কাইনেটিক জোনে চলে যাচ্ছে। তাহলে কাইনেটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশনেরও ভ্যালু কি, যেহেতু মিউ এর ভ্যালু কনস্ট্যান্ট রয়েছে, মিউ এস মিউ কে উভয় সেম, সুতরাং স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু দাঁড়াচ্ছে 8 নিউটন, এবং এটা হচ্ছে কনস্ট্যান্ট, এরপরে আর ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে এক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন তার ভ্যালু হচ্ছে 8 নিউটন, কাইনেটিক ফ্রিকশন লাগছে নিচের দিকে, এবং এরপরে এইটুকু পর্যন্ত টেন্ডেন্সি ছিল রিলেটিভ মোশনের, এরপর থেকে কিন্তু রিলেটিভ মোশন শুরু হয়ে যাবে, এবং রিলেটিভ মোশন কোন দিকে শুরু হবে, ওপর দিকে শুরু হবে, এবং এক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন লাগবে যার ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ যত ফোর্স এরপর আমি বাড়াতে শুরু করবো তত ওপর দিকে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বাড়তে শুরু করবে। ঠিক আছে, এবার এই পুরো বিষয়টাকে একটা গ্রাফের মাধ্যমে দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও ভালো করে অনুভব করতে পারবে। তাহলে একইভাবে আমরা গ্রাফ আঁকবো, এক্ষেত্রে এই বরাবর ফোর্স, এই বরাবর ফ্রিকশন। এবার কি দেখেছিলাম, একটা মিনিমাম ফোর্স ছিল, যেমন এখানে একবার দেখিয়ে দিই, এটা ছিল একটা মিনিমাম ফোর্স, একটা মিনিমাম ফোর্স যার জন্য কাইনেটিক ফ্রিকশন থেকে স্ট্যাটিক ফ্রিকশনে চলে এসেছিল, অর্থাৎ ব্লকটা তার আগে পর্যন্ত নিচের দিকে স্লাইড করছিল, এই মিনিমাম ফোর্স দেওয়ার জন্য এই ব্লকটা স্লিপিং অর্থাৎ পিছলে যাওয়া থেকে বেঁচে স্থির অবস্থায় নদতলের ওপর থেকে গেল। তাহলে একটা মিনিমাম ফোর্স, একটা ফোর্স রয়েছে যেখানে ফ্রিকশন ফোর্সটা হচ্ছে 0, এই যে এখানে দেখিয়েছি। আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে একটা ম্যাক্সিমাম ফোর্স, দেখো ভালো করে, এই ফোর্সটা হচ্ছে একটা ম্যাক্সিমাম ফোর্স। কেন? এই ফোর্সের জন্য রিলেটিভ মোশনের টেন্ডেন্সি আছে, অর্থাৎ এখনও কিন্তু ব্লকটা স্টেশনারি রয়েছে। এর ওপরে যদি আমি ফোর্স দিই, তখন কিন্তু ব্লকটা ওপর দিকে স্লাইড করতে শুরু করবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে স্লাইডিং আপওয়ার্ডস। ঠিক, রিলেটিভ মোশনের টেন্ডেন্সি তার মানে হচ্ছে স্টেশনারি, এবং রিলেটিভ মোশন নিচের দিকে মানে হচ্ছে স্লাইডিং ডাউনওয়ার্ডস। সব কিছু আমি গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এগুলো তো আমরা একটা অ্যাজিউম করা ভ্যালু নিয়ে কাজ করেছি, এবার গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিই, তাহলে সেটা বেশি ভালো। তাহলে একটা ফ্রিকশন একটা ফোর্স ম্যাক্সিমাম আছে। এবার ভালো করে দেখো, এই মিনিমাম ফোর্সের নিচে যদি ফোর্স দেই, তাহলে এমজি সাইন থিটার জন্য ব্লকটা মুভ করে এবং কাইনেটিক ফ্রিকশন অ্যাপ্লাইড হয়, অর্থাৎ এক্ষেত্রে ফ্রিকশন হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, এবং এরকমভাবে এটা হচ্ছে এফ কে। তো এখানে লেখা যাক এফ কে। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন লাগছে এবং ব্লকটা নিচের দিকে স্লাইড করছে। নিচের দিকে স্লাইড করছে মানে এমজি সাইন থিটার ভ্যালুটা বেশি, এই এমজি সাইন থিটার ভ্যালুটা ফ্রিকশনের চাইতে বেশি, এই যে এরকম সিচুয়েশন, রিলেটিভ মোশন নিচের দিকে হচ্ছে। তারপরে একটা মিনিমাম ফোর্স আমরা পাচ্ছি, মিনিমাম ফোর্স আমরা দিচ্ছি, যার কারণে এই ব্লকটা স্থির হয়ে গেল এবং এরপরে স্ট্যাটিক ফ্রিকশন শুরু হলো। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের জন্য এরকমভাবে আমি গ্রাফ আঁকবো, তাহলে এটাকে এফ কে লেখা যায়, অথবা একে লেখা যায় এই পয়েন্টটার জন্য স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই ফোর্সটার ভ্যালু কত হবে, এই এফ নটের ভ্যালু দেখো, এফ নট কখন লাগছিল, যখন এই যে এখানে 10 নিউটন কাকে আমরা ধরেছিলাম, আমরা ধরেছিলাম যে এমজি সাইন থিটাকেই আমি 10 নিউটন ধরে নিয়েছিলাম, এই যে এখানে লিখে রেখেছি এমজি সাইন থিটাকে আমি 10 নিউটন ধরে রেখেছিলাম। ঠিক আছে, তাহলে যখন ফোর্সটা এমজি সাইন থিটার ইকুয়াল, তখন ফ্রিকশন ফোর্স হচ্ছে 0, এফ নট ইকুয়ালস টু এমজি সাইন থিটা, সেই সময় এই ফ্রিকশন ফোর্স হচ্ছে 0। এবার তারপরে ফ্রিকশনটা কি, আচ্ছা এই অবস্থায় কি কাজ করছে, কি হচ্ছে, এক্ষেত্রে রিলেটিভ মোশন টেন্ডেন্সি হচ্ছে ওপর দিকে, তাহলে আর এম টেন্ডেন্সি এইভাবে লিখি, আর এম টেন্ডেন্সি হচ্ছে কোন দিকে, নিচের দিকে স্লাইডিং ডাউনের টেন্ডেন্সি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, এবং স্ট্যাটিক ফ্রিকশন কোন দিকে কাজ করছে, স্ট্যাটিক ফ্রিকশন ওপর দিকে কাজ করছিল, এই পজিশনে এসে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা 0 হয়ে গেল। তারপরে কি হয়েছিল, তারপরে স্ট্যাটিক ফ্রিকশনটা অপোজিট ডিরেকশনে কাজ করা শুরু করবে, এবং তার কত পর্যন্ত যাবে, সেটা এগেন স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্স ম্যাক্সিমাম।
এবার তারপরে যদি আমি ফোর্সের ভ্যালু যদি আরও বাড়াতে শুরু করি, আচ্ছা এখানে এটাও লিখে দিই। এক্ষেত্রে কী হয়েছে, এক্ষেত্রে রিলেটিভ মোশনের টেন্ডেন্সি, RM টেন্ডেন্সি, RM মানে রিলেটিভ মোশন, তার টেন্ডেন্সি হচ্ছে ওপর দিকে, ফ্রিকশন ফোর্স কাজ করছে নিচের দিকে। এরপরে কি হয়েছে, এরপরে আরও যদি আমি ফোর্স বাড়াই তখন কাইনেটিক জোনে ঢুকে গেছে, অর্থাৎ রিলেটিভ মোশন শুরু হয়ে গিয়েছে এবং সেটাকে লেখা যায় স্লাইডিং আপ, এবং এটা হচ্ছে তখন কাইনেটিক ফ্রিকশন জোনে ঢুকে গিয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার পুরো সিনারিওটা দাঁড়ালো। তাহলে এই পার্টের এই গ্রাফটার তোমরা একটা ছবি নিয়ে নিতে পারো এবং এই গ্রাফের সঙ্গে অ্যাসোসিয়েটেড পিকচারটা এরকম করে দিয়ে দেওয়া যায়। এখানে থিটা রয়েছে, আমি যেটা অ্যাজিউম করেছিলাম ট্যান থিটা ইজ গ্রেটার দ্যান মিউ, তার জন্য কিন্তু এই সমস্ত ডিসকাশন। ঠিক আছে, এটা হচ্ছে এম, এখানে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, তাহলে আমরা একটা পুরো রেঞ্জ পাচ্ছি ফোর্সের, যার জন্য এই ব্লকটাকে স্লাইডিং আপ বা স্লাইডিং ডাউন থেকে প্রিভেন্ট করা গিয়েছিল, অর্থাৎ এই সম্পূর্ণ রেঞ্জের জন্য এই ব্লকটা স্টেশনারি অবস্থায় রয়েছে, স্থির অবস্থায় রয়েছে। ঠিক আছে, নো স্লাইডিং, তার বাইরে স্লাইডিং আপ, তার নিচে স্লাইডিং ডাউন। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে ফোর্সটা, এই ফোর্সটা দিয়ে আমি যে প্রিভেন্ট করে রেখেছি স্লাইডিংকে, তার যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটাকে কেমনভাবে দেখানো যায়, সেটাকে দেখানো যায় এমন একটা ফোর্স যে ব্লকটাকে ওপর দিকে ধাক্কা মারছে। প্রথমে ব্লকটাকে স্থির অবস্থায় রেখেছিল, কিন্তু ফোর্সটা যদি খুব বেড়ে যায় তখন ব্লকটা সেই ফোর্সের ধাক্কায় ওপর দিকে চলতে শুরু করে। ঠিক, তাহলে আমরা অন্য একভাবে এই এফ ম্যাক্সকে লিখতে পারি, এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটাকে একটু অন্যভাবে লিখতে পারি। এফ ম্যাক্স আমরা এখানে কেমন ধরেছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স টু প্রিভেন্ট স্লাইডিং, প্রিভেন্ট দ্য ব্লক ফ্রম স্লাইডিং, কিন্তু তার নেচার কোন দিকে, নেচার হচ্ছে ধাক্কা দেওয়ার নেচার। তো এটাকে এভাবে লেখা যায়, এটা হচ্ছে মিনিমাম ফোর্স, এটা ভালো করে বোঝো, দিস ইজ দ্য মিনিমাম ফোর্স টু পুশ দ্য ব্লক আপওয়ার্ডস। কেন এটা মিনিমাম ফোর্স, কেন আমি বলছি পুশ দ্য ব্লক আপওয়ার্ডস, এই ফোর্সের মিনিমাম ভ্যালু হচ্ছে এফএস ম্যাক্স। এই যে এই ফোর্সটা যদি আমি পুশিং ফোর্স হিসেবে ধরি, এই ফোর্সটাকে যদি আমি পুশিং আপ এইরকম ফোর্স হিসেবে ধরি, ওটা উপর দিকে ধাক্কা দেওয়া, তাহলে তার মিনিমাম ভ্যালুর জন্য ব্লকটা এখানেও কিন্তু স্টেশনারি রয়েছে। ঠিক আছে, এখানেও এই ব্লকটা এইভাবে স্টেশনারি রয়েছে, কিন্তু তারপরে যদি আমি ফোর্সটাকে বাড়াতে শুরু করি মিনিমাম ভ্যালু থেকে, তাহলে ব্লকটা কি তাহলে সম্পূর্ণভাবে ধাক্কা দেওয়া পুশিং ফোর্স শুরু হয়ে গেল, অর্থাৎ ব্লকটা উপর দিকে স্লাইড করতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এই যে এফ ম্যাক্স এটাকে লেখা যায় মিনিমাম ফোর্স টু পুশ দ্য ব্লক আপওয়ার্ডস। একইভাবে এই ফোর্স, এই ভেক্টর যেহেতু এটা একটা ফোর্স, তাকে আমরা উপর দিকে এইভাবেও লিখতে পারতাম, সে এইভাবে থিটা, এখানে ব্লক রয়েছে, এই ফোর্সটাকে আমি একটু সরিয়ে নিয়ে এখানে লিখতে পারতাম। এক্ষেত্রে ফোর্সটা কীরকম দাঁড়াতে বলতো, এক্ষেত্রে ফোর্সটা কিন্তু পুশিং না, ধাক্কা নেওয়ায় পুলিং ফোর্স দাঁড়িয়ে যেত, এবং এক্ষেত্রেও এই পুলিং ফোর্সের মিনিমাম ভ্যালু দাঁড়াতো কত, এফ ম্যাক্স, এবং তার বেশি যদি ভ্যালু হয়, অর্থাৎ সেই মিনিমাম পুলিং ফোর্সের বেশি ভ্যালুর জন্য ব্লকটা ওপর দিকে স্লাইড করতে, অর্থাৎ ওপর দিকে পুল হতে শুরু করবে, ওপর দিকে টেনে নেওয়া শুরু হবে। তাহলে এটাকে পুশও বলা যায় অথবা একে পুলও বলা যায়। তাহলে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। এবার আমরা যে অঙ্কটা ছেড়েছিলাম, যে অঙ্কটার জন্য এত সমস্ত ডিসকাশন করলাম, সেই অঙ্কে ফিরে যাই এবং সেখানে দেখি যে কি বলেছে, সেখান থেকে কি F1 F2 এর কি রেশিও পাওয়া যায়। ঠিক আছে, একবার অঙ্কটা পড়ে নিই আরেকবার আমরা। দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু স্টার্ট পুশিং দ্য ব্লক আপ আ রাফ ইনক্লাইন প্লেন। একটু আগে আমরা দেখলাম একটা পুশিং ফোর্স, তার মিনিমাম ভ্যালু রয়েছে, সেটা আমরা বের করেছিলাম এফ ম্যাক্স ইজ F1, এখানে নাম দিয়েছে তার, অ্যান্ড দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু প্রিভেন্ট ইট ফ্রম স্লাইডিং ডাউন, এটা আমরা পড়েছি এফ মিন পড়েছিলাম, যেখানে ব্লকটাকে স্লাইডিং ডাউন থেকে বাঁচানো হয়েছিল, ইজ F2, তার নাম এখানে দিয়েছে, এই প্রবলেমে দিয়েছে F2। ইফ দ্য ইনক্লাইন প্লেন মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল সাচ দ্যাট ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 2 মিউ, তার মানে কি, মিউ হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি দেখেছিলাম যে ট্যান থিটা ইকুয়ালস টু মিউ হলে এই থিটাকে বলা হয় বিরাম কোণ, কিন্তু যদি ট্যান থিটা এই মিউয়ের চাইতে বেশি হয়, তাহলে ব্লকটা যদি বাইরে থেকে কোনো ফোর্স না দিই, তাহলে কি এমজি সাইন থিটার আন্ডারে নিচের দিকে আসতে শুরু করে। অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে লিখে দিই, ট্যান থিটা ইকুয়ালস টু 2 মিউ দিয়েছে, ট্যান থিটাকে আমি ভাঙলাম সাইন আর কসে, তাহলে এখানে রাখলাম সাইন থিটা, এখানে পেলাম 2 মিউ কস থিটা, দুই দিকে আমি এমজি দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এমজি সাইন থিটা ইকুয়ালস টু 2 মিউ এমজি কস থিটা। অর্থাৎ এর মানে কি, এর মানে হচ্ছে এরকমভাবে কোনো ফোর্স বাইরে থেকে যদি না দিই, তাহলে এরকম একটা থিটা অ্যাঙ্গেল রয়েছে, এখানে হচ্ছে এম এর ওপরে এই বরাবর পড়ছে এমজি সাইন থিটা, ওপর দিকে কাইনেটিক ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুকে লিখতে পারো মিউ এমজি কস থিটা,
কিন্তু এই এমজি সাইন থিটার ভ্যালু কি, এটাই আমরা এখান থেকে পাচ্ছি যে 2 মিউ এমজি কস থিটা, অর্থাৎ এই কাইনেটিক ফ্রিকশনের ডাবল ভ্যালু। তাহলে বুঝতে পারছো, যদি বাইরে থেকে কোনো ফোর্স না দেওয়া হয় তাহলে ব্লকটা কি করবে, স্লাইডিং ডাউন, ইট উইল স্লাইড ডাউন। যে কারণে এই কোয়েশ্চেনে বলেছে যে একটা ফোর্স দিতে হয়েছে, তার মিনিমাম ভ্যালুর জন্য ইট শুড প্রিভেন্ট দ্য ব্লক ফ্রম স্লাইডিং ডাউন। ঠিক আছে, তাহলে আমরা এবার খুব সহজে, আমরা একটু আগে সমস্ত ডিসকাশন থেকেই সব ভ্যালু পেয়ে গিয়েছি, একবার দেখে নেওয়া যাক যে F1 হচ্ছে মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু অফ দ্য ফোর্স টু স্টার্ট পুশিং আপ, এবং একে কি লেখা যায়, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স রিকোয়ার্ড টু প্রিভেন্ট স্লিপিং ডাউন বা প্রিভেন্ট স্লাইডিং ডাউন, প্রিভেন্ট দ্য ব্লক ফ্রম স্লাইডিং ডাউন। ঠিক আছে, এবং তার জন্য কি দেখেছিলাম, তার জন্য আরেকবার দেখে নাও F1 F2, এইটুকুনি মাথায় রাখতে হবে যে মিনিমাম ফোর্স টু স্টার্ট পুশিং আপ, তার মানেই হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স টু প্রিভেন্ট স্লাইডিং ডাউন। এবার ব্লকটার ছবি তোমরা সহজে এঁকে নিতে পারবে। নিচের দিকে পড়ছে এমজি সাইন থিটা, এখানে একটা ফোর্স দেওয়া রয়েছে F1। এবার F1 ফোর্সটা যদি সবচাইতে বেশি হয়, অর্থাৎ F1 ফোর্সটা কি করছে, ওপর দিকে রিলেটিভ মোশনের টেন্ডেন্সি, তাহলে তার অপোজিটে ফ্রিকশন ফোর্স কাজ করবে, ফ্রিকশন ফোর্স হবে নিচের দিকে। ঠিক আছে, ফ্রিকশন ফোর্স কিন্তু ডাউনওয়ার্ডস কাজ করবে, কারণ রিলেটিভ মোশনের টেন্ডেন্সি হচ্ছে কোন দিকে, এই ফোর্সের দরুন ওপর দিকে, কারণ এটা হচ্ছে পুশিং ফোর্স একটা। তাহলে এক্ষেত্রে এই ফোর্সের মিনিমাম ভ্যালুর জন্য এই ফ্রিকশনের ভ্যালু হবে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। সো দিস ইজ ইকুয়ালস টু কত, F1কে কীভাবে লেখা যায়, F1 হচ্ছে আচ্ছা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, তার মানেই হচ্ছে এটা হচ্ছে মিউ এমজি কস থিটা, যেহেতু নর্মাল রিয়াকশন ইকুয়ালস টু এমজি কস থিটা হয়। ঠিক আছে, তাহলে আমরা উল্লম্ব বরাবর কম্পোনেন্টগুলো লিখলাম না, শুধুমাত্র প্যারালাল বরাবর ফোর্সগুলো লিখে নিলাম। তাহলে কি ফোর্স, F হচ্ছে ওপর দিকে, F1 হচ্ছে ওপর দিকে, নিচের দিকে দুটো ফোর্সের সমষ্টি, অর্থাৎ এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা। এটা হচ্ছে 1 নম্বর আমার ইকুয়েশন। এরপরে আরেকটা ফোর্স দিয়েছে কি F2 খুব সহজ, F2 বলেছে দিস ইজ দ্য মিনিমাম ফোর্স টু প্রিভেন্ট স্লাইডিং ডাউন। অর্থাৎ এর জন্য ছবিটা কীরকম ছিল, এটা হচ্ছে একদম মিনিমাম ফোর্স, এর কম ফোর্স দিলে ব্লকটা নিচের দিকে স্লাইড করে যাওয়ার টেন্ডেন্সি ছিল। তাহলে নিচের দিকে স্লাইড করানোর জন্য দায়ী ছিল এমজি সাইন থিটা, এবং উপর দিকে চেষ্টা করছিল এফকে অথবা মিউ এমজি কস থিটা, কিন্তু একটা আমি ছোট্ট একটু ফোর্স দিলাম, F2 তার নাম দিচ্ছি, সেই ফোর্সের জন্য এই ব্লকটা স্লিপিং থেকে, পিছলে যাওয়ার থেকে প্রতিহত হলো, অর্থাৎ এক্ষেত্রে ফ্রিকশনের ভ্যালুটা হচ্ছে Fs ম্যাক্স, এবং রিলেটিভ মোশনের টেন্ডেন্সি নিচের দিকে, তো ফ্রিকশন ফোর্স ওপর দিকে পড়বে। তো তাহলে F2 এর ভ্যালু হচ্ছে কত, আর ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে মিউ এমজি কস থিটা। তাহলে দেখো ওপর দিকে ফোর্স লাগছে F2, নিচের দিকে টোটাল ফোর্স কি লাগছে, টোটাল ফোর্স আমরা বের করবো। নিচের দিকে একটা হচ্ছে এমজি কস সাইন থিটা, সেটা বেশি, এবং আরেকটা ওপর দিকে ফোর্স রয়েছে সেটা হচ্ছে মিউ এমজি কস থিটা। তাহলে আমি এরকম করে লিখতে পারি প্রথমে যে ওপর দিকের ফোর্সগুলো যোগ করে দিই ইকুয়ালস টু নিচের দিকের ফোর্স। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, F2 ইকুয়ালস টু এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। ব্যাস, এই দুটো ইকুয়েশনকে মাথায় রাখো। এবার এই দুটো ইকুয়েশনকে আমাকে ভাগ করতে হবে, কারণ F1/F2 আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে নেওয়া যাক F1/F2 ইকুয়ালস টু, প্রথমে ছিল এমজি সাইন থিটা, তার সঙ্গে যোগ হবে মিউ এমজি কস থিটা, যেহেতু উভয় নিচের দিকে অ্যাপ্লাইড হচ্ছে, ডিভাইডেড বাই এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা, যেহেতু একে অন্যের অপোজিটে কাজ করছিল এটা। তাহলে আমরা কি করবো, এমজিগুলোকে প্রথমে ক্যান্সেল আউট করে দিই, দেন উপর নিচে আমি কস থিটা দিয়ে ভাগ করে দিই। তাহলে আমরা কি পাচ্ছি, ট্যান থিটা প্লাস মিউ, আর এখানে পাচ্ছি ট্যান থিটা মাইনাস মিউ। কিন্তু আমার প্রশ্নে কি বলা আছে, ট্যান থিটা ইকুয়ালস টু 2 মিউ বলা আছে। ঠিক আছে, এখানে কিন্তু প্রথমেই আমি এই ব্যাপারটা নিয়ে বলেছি যে ট্যান থিটা ইকুয়ালস টু 2 মিউ এর অর্থ হচ্ছে এক্ষেত্রে বিরাম কোণের চাইতে বেশি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ফোর্স বাইরে থেকে না দিলে ব্লকটা নিচের দিকে স্লাইড করে আসবে। তাহলে সমাধান করে নেওয়া যাক, তাহলে 2 মিউ প্লাস মিউ, আর এখানে হচ্ছে 2 মিউ মাইনাস মিউ, অর্থাৎ এর উত্তর দাঁড়াচ্ছে 3/1। তাহলে এই প্রশ্নটার আনসার হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এই একটা প্রশ্নের মাধ্যমে আমরা অনেকগুলো ব্যাপার, বিশেষ করে নততলে ঘর্ষণের সম্পূর্ণ কনসেপ্ট সম্বন্ধে শিখলাম।